স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পুলিশ সেবা জনমাধ্যম করার তাগিদ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এমপি হত্যা সহ গুম খুন মানবাধিকারের বিষয় বারবার আসছে আলোচনা। এসব নিয়ে আজকের আলোচনা জনবান্ধব পুলিশ। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত এএইচ মোফাজ্জল করিম আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, পুলিশ সপ্তাহ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছেন যে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে উনি পুলিশকে আহ্বান জানিয়েছেন যে পুলিশের সেবাকে আরো জনবান্ধব করার আহ্বান তিনি জানিয়েছেন। জনবান্ধব পুলিশ বলতে আসলে আমরা কি বুঝি? এখনকার পুলিশকে আসলে জনবান্ধব নয়, জনবান্ধব তিনি করতে চাইছেন, করবেন, যেটা কি কোনো নীতিগত পরিবর্তন? পুলিশ যেটা মনে রাখতে হবে, পুলিশ কিন্তু রাষ্ট্রের সুশীল শক্তি বা সিভিল ফোর্স। তো এটা মনে রেখে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের মনে সতত জাগবেই প্রয়োজন যে এখন যে পর্যায়ে আমরা আছি তার চেয়ে উন্নততর পর্যায়ে আমাদের যেতে হবে। এখন পুলিশ আমার বিবেচনায় ভালো কাজ করছে, জনবান্ধব শক্তি হিসেবে কাজ করছে, কিন্তু এর অর্থ ওই নয় যে এখানেই পুলিশের এই প্রগতি বন্ধ হয়ে যাবে। আরও ভালো কিছু করতে হবে, আরও বেশি কিছু করতে হবে এবং জনগণের বন্ধু হিসাবে সত্যিকারের সুশীল শক্তি হিসাবে, সমাজের সুশীল শক্তি হিসাবে তাদের ভূমিকা পালন করতে হবে। এটা সব সময়ের উন্নততর আহ্বান এবং আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে যে আহ্বান পুলিশকে দিয়েছেন এবছর এই পুলিশ সপ্তাহ উপলক্ষে, সে আহ্বান বস্তুনিষ্ঠ এবং এই আহ্বানে পুলিশের যে সকল সদস্যগণ এবং পুলিশের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে সাড়া দেবেন। পুলিশের পক্ষ থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে তাদের কাজের যে ইনকোয়ারি করার ক্ষেত্রে তাদের যে আদালতের নির্দেশনা প্রসঙ্গে যে দাবিটি জানানো হচ্ছে, সেই দাবিটিকে আপনি সমর্থন করেন? দেখুন, পুলিশের তরফ থেকে যে দাবিটা জানানো হয়েছে তা হলো এই যে যখন তখন তাদের আওতাভুক্ত বা তাদের তথাকথিত কাস্টাডিতে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন কিংবা কেউ যদি তাদের আপনার মনে করেন যে তিনি উৎপীড়িত হয়েছেন, তাহলে আদালত মনে করবে যে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কিংবা পুলিশের যারা আছে তারা এর জন্যে আপনারা শাস্তি পাওয়ার যোগ্য। আমি মনে করি এই ধরনের কোনো পদ্ধতিতে আপনার বিশ্বাস রাখা এই সাধারণ সমাজে বা আমাদের সমাজে আপনারা কার্যকরণ সূত্র অনুযায়ী সম্ভব নয়। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি। আমি এককালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই প্রেক্ষিতে এই বিষয়টা নিবিড়ভাবে দেখার আপনার সুযোগ আমার হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আপনারা চিন্তা করেন, সেখানে দেখবেন সেটা গণতান্ত্রিক সমাজ এবং শুধু গণতান্ত্রিক সমাজ না, সেটা বিকেন্দ্রীকৃত আপনার গণতান্ত্রিক সমাজ। সেখানেও পুলিশকে এই অধিকার দেওয়া হয়েছে এবং পুলিশ যে আপনারা পুলিশের আওতায় কেউ মৃত্যুবরণ করলে কিংবা আপনারা কেউ যদি উৎপীড়িত হয় তাকে আপনার দৃশ্যত শাস্তিযোগ্য অপরাধ মনে করার কোনো কারণ নাই। আমাদের এখানে যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনার পুলিশের তত্ত্বাবধানে বা আওতায় যদি কারো মৃত্যু ঘটে বা কেউ উৎপীড়িত হয় তার জন্য আপনার তদন্তের বিধান আছে, তদন্ত হবে। তাই বলে প্রাথমিক পর্যায়ে যদি আমরা পুলিশকে দায়ী করি তাহলে আমি মনে করবো যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবো না। এখানে লক্ষ্য করবেন না, কিন্তু এখানে একজন কনস্টেবলের কথা চিন্তা করুন। পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হবে কেন? পুলিশ হেফাজত তো সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে মৃত্যু হবে কেন? এবং সেই ক্ষেত্রে আদালত যদি বলছেন যে আমি অন্যভাবে বলি যে হাসপাতালে মৃত্যু হয় কেন? হাসপাতালে তো আপনার তত্ত্বাবধানে হাসপাতালে রোগী ভর্তি হয়, পুলিশ তো আমাকে নিরাপত্তা দেয়। কেউ যদি রোগাক্রান্ত হন পুলিশের ওখানে মৃত্যুবরণ করেন তাহলে এটা আপনার দৃশ্যত একমাত্র তারই দায়ী হবে, এটা বলার তো কোনো কারণ নেই। এটা কোনো কারই হয় না। আমাদের মনে রাখতে হবে একজন পুলিশ কনস্টেবল আছে, এখানে একজন পুলিশের ইন্সপেক্টর আছেন, তারা আপনার হুকুম মতো আইন অনুযায়ী তারা বুকটা পেতে দেন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, সন্দেহ নাই। তাকে যদি এই প্রতিরক্ষণ আমরা দিতে না পারি তাহলে সে যাবে কেন? সেই জন্য আমি পুলিশকে সবচেয়ে নিরাপদ মনে করি। আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি পুলিশের হেফাজতে চলে যাবো, বেঁচে থাকবো। সেই জন্যই বলা হয়েছে পুলিশ জনবান্ধব হবে। যেমন বলা হয়েছে, যেমন একটি অভিযোগ এসেছে, আমি একটি উদাহরণ দেই, সুলতানা কামাল আপনার আমার সাথে সম্ভবত একমত হবেন। বাসর ঘর থেকে একজন হিন্দু মহিলাকে উঠিয়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত, তাকে পুলিশ ধরেছে এবং বলা হয়েছে পরবর্তী পর্যায়ে যে যাকে ধরা হয়েছে তার উপর অত্যাচার করা হয়েছে। আমি তো মনে করি পুলিশ কিন্তু সঠিক কাজ করেছে।
সঠিক কাজ করেছে। এই ধরনের অপরাধ তো আমাদের সমাজে, কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে হতে দেওয়ার জন্য আমরা তৈরি নই। ওকে, আমরা একটু অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে আসি। অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে বলেছেন যে মানবাধিকার কর্মীরা যে কোনো বিষয়ে অনেক কিছু বলল, ঘরে ঢুকে এমপিকে হত্যা করে যাওয়ার ব্যাপারে তারা কোনো বিবৃতি দিচ্ছে না। এটি বলে এই যে পুলিশের আইন যেটি হচ্ছে কাস্টোডিয়াল মানে প্রতিরক্ষা আইন, হেফাজতে নির্বাচন ও হেফাজতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন যে বাতিল চায় না পুলিশ, সেই ব্যাপারে আপনার একটু মন্তব্য করুন। ধন্যবাদ। আমি একটু মহিউদ্দিন খান আলমগীরের একটা প্রশ্নের কিংবা যে উক্তিটা এসেছে সেটার উত্তরে একটু বলি যে ওরকম ভাবে যদি তুলে নিয়ে যেও কেউ অত্যাচার করে কিংবা হত্যা করে, যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করে, আমরা কিন্তু তারপরেও পুলিশ ধরে নিয়ে তাকে অত্যাচার করলে সমর্থন করতে পারি না। কারণ আমরা এখানে যারা আছি আমরা তিনজন তিন অবস্থান থেকে এসেছি। মানবাধিকার পুলিশ অত্যাচার করেছে সে কথা আমি বলি না, তাকে ধরে নেওয়া হয়েছে ধরে নিতেই পারে, এবং ধরে নেওয়ার প্রক্রিয়ায় জোর বা শক্তি প্রয়োগ করা হয়েছে। শক্তি প্রয়োগ করা এবং অত্যাচারের মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। আপনি নিজেও নোটস ফ্রম আ প্রিজন বাংলাদেশে যেটা লিখেছেন সেটা আমরা আসবো সেই কথা। কিন্তু আমার মনে হয় যে কোনো ধরনের যেটাকে নীতি বিরুদ্ধ আচরণ যদি কেউ করে, যে কোনো পেশাজীবী করে, তার একটা জবাবদিহিতার ব্যাপার থাকতে হয় এবং সেই জন্যই এই আইন কানুনগুলির কথা আমরা বলি। আপনি আমাকে সরাসরি যে প্রশ্নটা করেছেন, আবারও বলি যে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কিন্তু সব ঘটনাই মানবাধিকারের ইস্যু বলে গণ্য করা হয় না। সমাজে, একটা রাষ্ট্রে কিংবা একটা দেশের মধ্যে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়, সবকিছুর কিন্তু মানবাধিকারের মাত্রা যুক্ত হয় না। মানবাধিকারের মাত্রাটা যুক্ত হয় তখনই যখন একজন মানুষ তার অধিকারটা ভোগ করতে পারেন না, ভোগ করতে বাধাগ্রস্ত হন, কিংবা তার যে বিচারের দাবি, তার যে ন্যায় বিচারের যে প্রত্যাশা একটা সমাজে থাকে, সেটা যখন অন্যায়ভাবে হস্তক্ষেপের কারণে সে ভোগ করতে পারে না, তখন মানবাধিকারের ইস্যু তৈরি হয় এবং তখনই আমরা কথা বলি। আমরা কিন্তু যখন তখন যে কোনো বিষয় নিয়ে কথা বলি না। এখন এমপি লিটনের বিষয়টা যদি আসে, এটা কিন্তু একটি অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নেই, এবং অত্যন্ত জঘন্য একটি অপরাধ। যে অপরাধের কিন্তু মানে স্বীকৃতিটা একেবারে সঙ্গে সঙ্গেই পাওয়া গেছে, পুলিশ সেখানে সক্রিয় হয়েছে, সেটার বিচার প্রক্রিয়ায় যা যা করণীয় সেটা চলছে, অনেক মানুষ গ্রেফতার হচ্ছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে চিহ্নিত অপরাধী বলা হচ্ছে কিংবা অভিযুক্ত করা হচ্ছে, তাদের অনেককে ধরা হচ্ছে না। সেখানে কিন্তু পুলিশের হয়তো গোয়েন্দা যে সংস্থা রয়েছে তাদের কোনো ব্যর্থতা থাকতে পারে, অন্য কোনো ব্যাপার, হস্তক্ষেপের ব্যাপার থাকতে পারে। অবশ্যই যদি এমপি লিটনের বিচার ব্যবস্থায় আমরা মানবাধিকার কর্মীরা দেখি যে এখানে মানবাধিকারের কোনো ইস্যু তৈরি হচ্ছে, সেখানে আমরা অবশ্যই বিবৃতি দেব, অবশ্যই কথা বলবো। এবং আমি এখনো বলতে চাই পরিষ্কারভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটার একটা সুষ্ঠু বিচার হোক, তদন্ত হয়, এটাই আমাদের দাবি থাকে। এর বেশি তো আমরা কিছু বলতেও পারি না। আমি শুধু একটি কথা যোগ করব, এই মানবাধিকার যে প্রত্যয়, এটা 1948 সালে আপনার বিশ্বব্যাপী যে মানবাধিকার ঘোষণা গ্রহণ করা হয়েছিল তার থেকে এসেছে মূলত। পরে 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই মানবাধিকার রাজনৈতিক অধিকার সম্পর্কে একটি কভেন্যান্ট সংশ্লিষ্ট সকল দেশকে সই করতে বলে, এবং সেই কভেন্যান্টে আপনার উত্তরাধিকারী সূত্রে আমরা বাংলাদেশ সই করেছে। এই দুটি দলিল যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করব যে লিটনকে হত্যা যারা করেছে তারা লিটনের মানবাধিকার লঙ্ঘন করেছে। হত্যা করেছে, আমার জীবনের উপর আমার অধিকার আছে, এই অধিকার যদি কোনো মানুষের লঙ্ঘন করে নিশ্চয়ই এটা মানবাধিকার। আমি কি প্রশ্ন করতে পারি যে অপরাধ এবং মানবাধিকারের ক্ষেত্রে তখন পার্থক্য করা যায় কিনা? কিছু তো তফাৎ আছে, যে এটি তো অবশ্যই একটি অপরাধ, সাংঘাতিক দুর্বৃত্তপনা, কিন্তু এটি কি আমরা মানবাধিকারের ইয়াতে ফেলবো না? অপরাধ এভাবে আমরা যদি চিন্তা করি, একটা হলো আমার অপরাধ কখন ঘটিত হয়, একটা আমার শরীরের উপর যদি কোনো অত্যাচার করা হয়, আমার সম্পত্তির উপর যদি কোনো অত্যাচার করা হয়, আমার সম্মানকে যদি আপনার সম্মানকে যদি আপনার আক্রমণ করা হয়, এই তিনটি অপরাধই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী আমাদের কাছে অপরাধ হিসেবে আপনার বিবেচ্য। এখন শরীরের উপর অত্যাচার, গুলি করে ফেললেন, একে আমি যতটুকু গুরুত্ব দিয়ে আপনার গুরুত্বপূর্ণ অপরাধ মনে করি, নিন্দনীয় অপরাধ করি, সেটা সম্ভবত আমরা সম্পত্তির ক্ষেত্রে ততটুকু নিন্দনীয় মনে করি না, কিন্তু এটা নিশ্চয়ই অপরাধ। অবশ্যই আমরা জনাব মফিজুল করিম আপনার কাছে জানতে চাইবো যে আমরা আবারও প্রধানমন্ত্রীকে একটি উদ্ধৃতি করছি, একটি বিষয় যে দেশ যেভাবে এগিয়ে যাবে এটা অনেকে নিতে পারে না, আমাদের শত্রু বাইরের নয় ঘরের শত্রুই বিভীষণ, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের সতর্ক এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এর প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য জানতে চাইবেন। ধন্যবাদ। আজকে আমরা পুলিশকে
জনবান্ধব হিসাবে দেখতে চাই এবং সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে সুস্পষ্ট নির্দেশনা ওদেরকে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি। আমি আমার চাকরি জীবনে বা আমার বন্ধু মহিউদ্দিন খান আলমগীর আমরা যে চাকরি করেছি সেখানে পুলিশের সঙ্গে কিন্তু আমরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়েই চলতে হয়েছে সারা জীবন। তিনিও ডেপুটি কমিশনার চাকরি করেছেন, আমিও করেছি, এবং সেখানে ডেপুটি কমিশনার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা আমরা যখন এসডিও ছিলাম আমাদের সঙ্গে এসডিপিও, আমরা সবাই কিন্তু একই পথের পথিক ছিলাম, একই মিশন নিয়ে কাজ করেছি। তখন পুলিশ জনবান্ধব না জনশত্রু এই সমস্ত প্রশ্ন উঠে নাই। পুলিশ তার ভূমিকা ভালো মন্দ মিলিয়ে অবশ্যই পালন করে গেছে। কোনো বড় রকমের ব্যত্যয় আমার মনে পড়ে না পুলিশের বিরুদ্ধে। হঠাৎ হতে কচিত কোনো দিন একটা কিছু ঘটেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সাধারণভাবে এখন যেটা কি, এখন হচ্ছে এটা কি, এখন পুলিশের প্রায় প্রত্যেকটা বড় বড় ঘটনা, এবং পুলিশের সঙ্গে সঙ্গে এও বলা উচিত যে অন্যান্য দুই একটি বাহিনীও যারা ইউনিফর্মধারী তারাও এরকম হয়ে গেছে। অথচ এই পুলিশ বা ওই বাহিনীর এরা 1971 তাদের ভূমিকাটা অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের সবার স্মরণ করতে হয়। যখন বাংলাদেশে সকলে যখন আতঙ্কিত ছিল কি হয় না হয়, এবং 25শে মার্চের কালরাত্রিতে যখন এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে গেল, তার প্রথম টার্গেট ছিল পুলিশ এবং ইপিআর। এই রাজারবাগ পুলিশ লাইনের পুলিশরা তখন হাতিয়ার নিয়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন, এবং পরবর্তী পর্যায়ে তারা অকাতরে তাদের জীবন দান করেছেন এই দেশের স্বাধীনতা। সেই পুলিশ যদি বিতর্কিত হয়ে যায় এবং তাদেরকে যদি বলতে হয় যে তোমরা জনশত্রু নও, তোমরা জনবান্ধব, এবং জনবান্ধব তোমাদের হতে হবে, তখন তো ভাববার বিষয় আছেই বটে। পুলিশের এই যে মানে এই পতন যদি আমরা বলি, মেটামরফোসিস, যে এই পরিবর্তন বা পতন যদি আমরা বলি, সেটা কবে থেকে আপনি লক্ষ্য করছেন যে কবে থেকে? হ্যাঁ, এই প্রশ্ন আসতেই পারে। আমি তো আগেই বললাম যে আগে যে একেবারে 2 বছর 4 বছর 5 বছর পুলিশ বা সরকারি কোনো কর্মকর্তা কোনো কর্মচারী যে একেবারে ধোয়া তুলসী পাতা ছিলেন স্বাধীনতার আগে আর এখন হঠাৎ স্বাধীনতার পরে খারাপ, তা নয়। আমি বলছি সাধারণত সব ডিপার্টমেন্টই মোটামুটি একটা মাত্রার ভেতরে থেকে তাদের দায়িত্ব পালন করেছে, মাত্রা ছাড়িয়ে যায়নি। কিন্তু স্বাধীনতার পরে আস্তে আস্তে দেখা গেল একটা চারদিকে যখন একটা দারুণ রকম একটা অধঃপতনের মতো একটা লক্ষ্য করা গেল প্রশাসনে বিশেষ করে, তখন যারা যেখানে ক্ষমতায় ছিলেন, পুলিশের ক্ষমতায়, তারা অস্ত্রধারী ক্ষমতাবান, আর যারা আমাদের মতো যারা আর কি এমনিতে আইনের ক্ষমতাবান তারা, বা আরেকজন হয়তো তিনি একটা ফ্যাক্টরির ম্যানেজার সাহেব, তিনি ফ্যাক্টরির মালিক, মানে সব মালিক হয়ে গেলাম। যখন থেকে আমরা মালিক হয়ে গেছি তখন থেকে অধঃপতন শুরু হয়ে, তো যখন থেকে মালিক হয়ে গেছে, মানে স্বাধীনতার পর এটি বলছিলেন। আমরা জনাব মোফাজ্জল করিমের কথার সূত্র ধরে ধারাবাহিকতায় জনাব মহিউদ্দিন খান আলমগীর আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে পুলিশ আগে হয়তো বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু কোন সাঁওতালদের বাড়িতে তাদের বসবাসের জায়গায় আগুন দিবে সেইটি আমরা আগে কখনো দেখেছি কিনা, এই বিষয়ে আপনার একটু মতামত শুনুন। আমরা বিরতিতে আসি যে মানে এরকম মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে কেন যুক্ত হচ্ছে পুলিশের একটি বাহিনী, 7 খুনের দায়ে 26 জন র্যাবের কথা যদি আমরা বলি, এরকম তো আসলে আমরা সেই কথাটাই আমি বলছিলাম যে আমরা বিরতি নিয়ে ফিরছি। এটা ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাঁওতালদের গ্রামে পুলিশ আগুন দিচ্ছে সেরকম ছবি আমরা দেখেছি র্যাবের মাধ্যমে। পুলিশের গতকালেও ছবি দেখেছেন যে একটি শিশুকে বাঁচানোর জন্য একজন পুলিশ কনস্টেবল হাউমাউ করে কাঁদছে। রাইট। তো কাজেই একদিক দিয়ে বিচার করলে তো হবে না। আমি যতদূর জানি যেখানে এই ঘটনা ঘটেছিল সাঁওতালদের নিয়ে, সেখানে পুলিশ কোনো প্রতিপক্ষ ছিল না। পুলিশ মানে শান্তি রক্ষার জন্য গিয়েছিল, এবং প্রতিপক্ষ ছিল আপনার তারাই যারা ওই জমি দখল কিংবা বেদখলের সাথে জড়িত ছিল। এই বিষয়টা পর্যালোচনা করা দরকার, এবং এর বাইরে আমি এই পর্যায়ে কোনো মন্তব্য করব না, কারণ বিষয়টি তদন্তাধীন। কিন্তু আপনি যে প্রসঙ্গটি বলেন সেই প্রসঙ্গটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পুলিশ যদি ওই আগুনটি দিয়ে থাকে বা আগুন দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, আমরা যারা পুলিশের উপর আস্থা রাখবো তারা কি করে আস্থা রাখবো? আমি মনে করি তারা করে নাই। এবং এও আমি যোগ করতে চাই, যদি প্রমাণিত হয় যে পুলিশ এই কাজটি করেছে, তাহলে নিশ্চয়ই যারা করেছে, যারা এর জন্য প্রমাণ দেখালে প্রমাণ করা যাবে সেটি বুঝতে পারি না। তদন্ত হচ্ছে, তারা দেখুক।
তাহলে নিশ্চয়ই তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, কিন্তু যতটুকু যে তথ্যগুলো আমরা জেনেছি সেই তথ্যের ভিত্তিতে বলা চলে না। অ্যাডভোকেট সুলতানা কামাল, আমরা প্রায় পুলিশকে তোপের মুখে পড়তে দেখি, কিন্তু আপনি নিজেই জানেন এটা আপনি কাজ করেছেন। বিনা বিচারে 1 যুগের বেশি কারাগারে থাকা এক কারো তরুণ সহ 7 জনকে আদালতে সর্বশেষ আদালতে হাজির করা, এরকম বিনা বিচারে অনেক ঘটনা ঘটছে, কিন্তু যে কোনো কিছুতে আমরা পুলিশকেই আসলে বেশি দায়ী করছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ? না, পুলিশকে দায়ী করা হয় কিসের জন্য? যেহেতু পুলিশ একদম প্রত্যক্ষভাবে এটার সঙ্গে জড়িত থাকে, এর পরবর্তী সময়ে বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত থাকে তারা তো আমাদের চোখের সামনে আসে না। হ্যাঁ, এবং সেটা জানারও আমাদের সেরকম ভাবে সুযোগ হয় না। আরেকটা ব্যাপার যেটা হলো যে ঢালাও ভাবে অনেক সময় বলা হয় যে না, কেউ করছে না, এই ঘটনা ঘটে নাই। এগুলি যদি সুষ্ঠু বিচার হয়ে আমাদের চোখের সামনে প্রমাণিত হয়ে যেত প্রতিটি ঘটনায় যে যেখানে পুলিশের সম্পৃক্ততা আছে কিংবা যেখানে পুলিশের সম্পৃক্ততা নাই, তখন কিন্তু মানুষও একেবারে পরিষ্কারভাবে খোলা চোখে এই বিষয়গুলি দেখার একটা সুযোগও পেত। এখন এই বিষয়গুলি এমনভাবে সংগঠিত হতে থাকে এবং এমনভাবে এগুলিকে হ্যান্ডেল করা হয় যেখানটা দেখা যায় যে পুলিশের দোষ ঢাকা, একজন পুলিশের দোষ ঢাকতে যে পুরো বাহিনীর উপরে যে দোষটা পড়ে, যে ঘটনাগুলি আমরা সারাক্ষণই দেখছি। তনু হত্যাতেও সেই একই কাণ্ড হয়েছে। তারপরে আজকে কি বলে নারায়ণগঞ্জে 7 খুনের বিচার হওয়ার পরে কিন্তু মানুষ বুঝতে পারছে যে না, বাহিনীর ভিতরে যারা দোষ করে, যারা অপরাধ করে তাদের শাস্তি হতে পারে। এটা যদি অন্যদিকে হতো, যেমন ত্বকী হত্যার কোনো বিচার এখন পর্যন্ত হলো না, সেখানে অবশ্য পুলিশের সম্পৃক্ততা সেরকম নয়, কিন্তু পুলিশের ব্যর্থতার ব্যাপার আছে। তো এই সমস্ত যখন পরিষ্কার হয় না, স্বচ্ছতার অভাব থাকে, যখন সামনে এসে দাঁড়ায় না, জবাবদিহিতাটা আমরা দেখতে পাই না, তখন কিন্তু ঢালাওভাবে সাধারণ মানুষ পুলিশকেই দোষ দেবে, কারণ পুলিশই তো এসে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে অন্য কেউ তো ধরে নিয়ে যাচ্ছে না। জনাব এইচ এম মোফাজ্জল করিম, আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি উচ্চ আদালত র্যাবে নিয়োগ করার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সেটি কিভাবে করা সম্ভব সে বিষয়ে আপনার একটু উচ্চ আদালত নয়, যে আদালত সরি মানে যে আদালত বিচার করেছেন সে আদালত, বিচার আদালত এই এরকম একটা অবজারভেশন দিয়েছেন, এই তো র্যাবে নিয়োগ করার ব্যাপারে সতর্ক থাকা। আমি তো মনে করি এটা শুধু র্যাব বলে নয়, এটা যে কোনো চাকরিতে নিয়োগের ব্যাপারে যেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা যাবে, সেখানে পাবলিক সার্ভেন্ট হিসাবে কাউকে যেখানে নেওয়া হবে, সেখানে যথেষ্ট সতর্কতা নিশ্চয়ই অবলম্বন করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে সেই সতর্কতা অবলম্বন করা হবে। এমন তো না যে কাউকে নিয়ে নেওয়া হলো, তারপরে বলা হলো 6 মাস তোমাকে আমরা অবজার্ভ করব, তারপরে তোমাকে চাকরি দিব, তা নয়। ওই আগেই চাকরিতে যোগদান করার আগেই তার পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি হয়। ওকে, প্রশ্নটা হচ্ছে এই যে পুলিশ ভেরিফিকেশন করবে, সেইটা যদি নিরপেক্ষভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, সেখানে যদি কোনো রকমের দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়, তাহলে, বা তার চেয়ে বড় কথা স্বজনপ্রীতি, এখন যেটা মোটামুটি একটা মানে প্রচলিত হয়ে গেছে বেশ কিছুদিন যাবতই, এই স্বজনপ্রীতির ব্যাপারটা, দলীয় ব্যাপারটা, এগুলো যদি বন্ধ হয় তাহলে দেখবেন ভালো ভালো ছেলে মেয়েরা আসছে। মানে নিয়োগের ক্ষেত্রে মানে যেটা মাননীয় আদালত যেটা আর কি যে নির্দেশটা বা অবজারভেশনটা দিয়েছেন সেরকমই হবে, যদি নিয়োগের আগে যদি ভালো করে যদি তাদের অ্যান্টিসিডেন্টস গুলো যদি ভালো করে দেখা হয়। কিন্তু দেখা গেল, আই এম সরি, যদি দেখা যায় যে এমন সে কোনো মামলাতে জড়িত ছিল ছাত্র জীবনে, কিংবা গ্রামে কোনো ইয়েতে জমি দখলের ব্যাপারে তার জেল হয়েছে, কিন্তু এখানে নামটা ভাঙাই দিয়ে কোনো রকম করে দামাচাপা দিয়ে ঢুকে পড়েছে, এক। দ্বিতীয়ত হলো তাকে নেওয়ার পরে, এখন আসেন দ্বিতীয়, রিক্রুটমেন্ট তো গেল, রিক্রুটমেন্ট পরে তার যে ট্রেনিংটা যেটা, সেখানে কিন্তু নৈতিকতার দিকটা আরো আমি মনে করি ভালো করে ইয়ে করতে হবে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কি মনে করেন যে নিয়োগের ক্ষেত্রে কি সতর্কতা আসলে সরকার অবলম্বন করতে পারে বা করছে না? সরকার যথাসাধ্য সতর্কতা অবলম্বন করছে, এবং সরকার মানে কোনো ব্যক্তি নয় বা কোনো গোষ্ঠী নয়, সরকার মানে আপনার সকল সরকারি বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর সমাহার। তো সেক্ষেত্রে 2-1 জায়গায় স্খলন থাকতে পারে, কিন্তু আমরা লক্ষ্যবস্তু হিসাবে মনে করব অধিকতর সাবধানতা নিয়ে সকল ক্ষেত্রে, কেবলমাত্র পুলিশের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে নিয়োগ দেওয়া প্রয়োজন। মেধার ভিত্তিতে আপনারা তার মানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এই মুহূর্তে আসলে নিয়োগ প্রক্রিয়ায় কি সতর্কতা সরকার সবচেয়ে বেশি, মানে বিচার আদালতের যে মাননীয় বিচারক তার কথা আমি আসলে বেশি বুঝি নাই যে কি করতে পারে আসলে সরকার। না, যেটা হলো যে এই ধরনের নিয়োগগুলি কিসের মাধ্যমে হয়? পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো হয়, সেখানে লিখিত পরীক্ষা দেওয়া হয়, তারপরে যে মৌখিক পরীক্ষা হয়, তারপরে তাদের পুলিশ ভেরিফিকেশন হয়, তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়, যেটার মাধ্যমে
একটা জায়গায় পৌঁছাবার চেষ্টা করে নিয়োগদাতারা যে এরা এই কাজটার জন্য যোগ্য কিনা, এবং সেই অনুযায়ী তাদেরকে সেখানটা নিয়োগ দেয়া হয়। এখন আমরা যে বিষয়টা বাইরে থেকে দেখি, আমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছি না, কিংবা এখানে পাবলিক সার্ভিসের যারা ভোক্তা, সেই জায়গা থেকে যেটা দেখি, সেখানে দেখা যায় যে অনেক মানুষই ঠিক সেই জায়গায় যে পৌঁছে গেছেন সেই জায়গায় পৌঁছাবার যোগ্যতাটা রাখেন না। আমি যদি 1 মিনিট সময় নিয়ে একটা গল্প বলতে পারি, খুবই সংক্ষেপে বলি। আমি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলাম। সৈয়দপুরে যেই প্লেনটা বসছিলাম, আমাদের পিছন থেকে শুরু হয় যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে বসানো। আমি যেই সিটটাতে বসছিলাম ঠিক তার পিছনে একজন ভদ্রলোক এলেন। তিনি এসেই প্রথমে বললেন যে আমাদেরকে এত আগে ডাকা হলো কেন। তো তখন স্টুয়ার্ড যারা ছিলেন তারা বললেন যে স্যার সবাইকে ডাকা হয়ে গেছে, আপনাদেরকে সবচেয়ে শেষেই ডাকা হয়েছে। তারপর তিনি একটা ফোন করলেন যে এই ভিন্ন জগৎ, এটা ভিন্ন জগৎ? তো বলে হ্যাঁ ভিন্ন জগৎ, কোনো একটা রিসর্ট বোধহয়। তো ওখানে পুলিশ রাখা হয়েছে? তো বলে হ্যাঁ পুলিশ রাখা হয়েছে। তারপর তিনি বসলেন। বসে আমি এই কথাটা বলছি এবং দায়িত্ব নিয়েই বলছি, পরে তদন্ত করে দেখা যায় তিনি বললেন যে প্লেনে তো উঠলাম, প্লেন ঠিক মতন যাবে কিনা, প্রধানমন্ত্রীর প্লেনেই তো এরকম ঘটনা ঘটছিল। তো তার পাশের জন বলছেন আমরা তো পয়সা দিয়ে উঠছি, প্রধানমন্ত্রী তো বিনা পয়সায় উঠেন। এই কথা তারা বলছেন। তারপরে শোনেন আরো কথা আছে। তারপর তিনি বলছেন যে আচ্ছা আমাদের ডিআইজি সাহেবের ছেলে না এই নোভো এয়ারের ক্যাপ্টেন? তো স্টুয়ার্ট বলেন স্টুয়ার্ট তো কিছু বলছে না, দাঁড়িয়ে আছে ওখানটায়, তার নাম জানো কি শামস? তোমাদের শামস নামে কোনো পাইলট আছে? তুমি করে বলছেন। তো তখন তিনি বলেন জি আমাদের একজন পাইলট আছেন শামস নামে, উনি বোধহয় আজকে প্লেন চালাচ্ছেন, ডাকো তো তাকে, ডেকে নিয়ে আসো। তখন কিন্তু প্লেন ট্যাক্সিং করছে। তারপরে তিনি বললেন যে ঠিক আছে আমাকে 1 কাপ চা নিয়ে এসে দাও। উনি বলছেন যে স্যার এখন উনি প্লেন চালাচ্ছেন, আসতে পারছেন, তুমি আমাকে 1 কাপ চা দাও। এইটুকুন পর্যন্ত কথা আমি শুনলাম। একবার আমি ভাবলাম উঠে দাঁড়িয়ে তাকে বলি যে আপনি এই ধরনের কথা বলেন না, আমরা বিরক্ত হচ্ছি। তারপর আমি চুপ করে গেলাম যে থাক ঠিক আছে, ব্যক্তিগত জায়গায়। ওনার কথাবার্তা থেকে বুঝতে পারলাম যে পুলিশ অফিসার এবং উচ্চ পদস্থ পুলিশ অফিসার। তো এই যদি যোগ্যতার নমুনা হয়, আমাদের দর্শকরা খুব চট করে আপনাদের দুজনের কাছে, অ্যাডভোকেট সুলতানা কামাল জনাব মহসিন করিম, আপনার কাছ থেকে শুরু করে যে হেফাজতে যে মানে নির্যাতনের হেফাজতে মৃত্যু নিবারণ আইন, সেটি আপনারা বাতিল চান না যুক্তি মনে করেন, সেটি দর্শকরা একটু জানতে চাইছেন। যে পুলিশের হেফাজতে যখন কোনো জিনিস হেফাজতে দেওয়া হয়, মানে কাস্টডিতে, সেটা ধরে নেওয়া হয় যে এটা হেফাজত মান্য করা হবে, নিরাপদে থাকবে, নিরাপত্তার জন্য তো দেওয়া হয়। কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সেই কাস্টডির মধ্যে যদি দেখা যায় কেউ স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু হয়েছে, একটু আগে বোধহয় মহিউদ্দিন আলমগীর বলছিলেন যে মারা তো যেতে পারে অসুখ বিসুখ ইত্যাদি কারণে, হ্যাঁ সেটা তো স্বাভাবিক মৃত্যু হতে পারে কারোর যদি এরকম কোনো প্রবলেম থাকে। কিন্তু অস্বাভাবিক মৃত্যু যেটা, এটা সুস্থ সবল লোক গেল, কোনো অসুখ বিসুখ নেই, পরে জানা গেল পরদিন যে সে মারা গেছে, বা তার মধ্যে আঘাতের চিহ্ন ইত্যাদি পাওয়া গেছে পোস্টমর্টেম, এটা কিছুতেই মানা নেওয়া যায় না। অতএব এই সংক্রান্ত যে নিবারণমূলক যে আইন, এটা অবশ্যই রাখা উচিত। আপনি রাখা উচিত। অ্যাডভোকেট সুলতানা কামাল কি মনে করছেন? একটি কথা আসছে যে পুলিশ কর্মকর্তারা বলছে যে আইনটিতে নির্যাতনের সঙ্গে মানসিক কষ্টকে নির্যাতন বললেও তারা আসলে সংজ্ঞায়ন করা নেই, মানসিক কষ্ট তো আসলে আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটার উত্তরই দেই। সেখানে আমি মনে করি যে এই জায়গাগুলি যত নির্দিষ্ট করা যায় ততই ভালো, কারণ যখন বিচার প্রক্রিয়ার মধ্যেও যাবে তখনও তো এইসব সংজ্ঞা নিয়ে প্রশ্ন উঠবে, তর্ক বিতর্ক হবে। এখানে দুই দিকেই হতে পারে মানে ফলাফলটা। কোন সময় হয়তো মানসিক নির্যাতন হয়েছে কিন্তু যেহেতু সংজ্ঞা নাই বলে সেটা একটা অস্পষ্টতার মধ্যে থেকে শাস্তি পেল না যে অত্যাচারটা করলো, আবার অন্যদিকে হয়তো সেটা অত্যাচার করে নাই তারপরেও শাস্তি পেয়ে গেল। এটা আমাদের কাম্য নয়। কাজে সেখানে যত নির্দিষ্ট করা যায় ততই ভালো। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমি একটু অন্যভাবে আমি একমত ওনার সাথে, আমি শুধু একটু যোগ করব যে হেফাজতে মৃত্যু হলেই যে পুলিশ দায়ী, এটা আপনি মনে করার কোনো সঙ্গত কারণ নেই। আমি কিন্তু এর জন্য আইন আছে, আইন অনুযায়ী যাবে। এবং উনি এই ব্যাপারে আপনারা অ্যাডভোকেট সুলতানা কামাল যে কথাগুলো বলেছেন আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। আমি একটু অন্যভাবে উত্তরটা দেই খালেদ, সেটা হলো যে আমরা কিন্তু 75-এর যে হত্যাকাণ্ডগুলি এখন পর্যন্ত বিভীষিকার মতন আমাদের কাছে মনে হয়, কিন্তু আমরা বলি যে হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছিল 4 নেতা, সেটা একটা কাপুরুষ ও জনচিত হত্যাকাণ্ড হয়েছিল এবং সেটাকে ঘৃণা করি অনেক বেশি, তাই না? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমাদেরকে কষ্ট দেয়, শোকাক্রান্ত করে, কিন্তু সেটার মধ্যে একটা অন্য ব্যাপার রয়েছে। কিন্তু এটাতে একটা জঘন্য মানে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। কেন? যে হেফাজতে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন যে কথাটা বারবারই আসছে, আমার যতদূর ধারণা যে যখন কাউকে গ্রেফতার করা হয়, হেফাজতে নিয়ে যাওয়া হয়, তার একটা স্বাস্থ্য পরীক্ষা হয়। কাজে যদি হেফাজতে মৃত্যু হয়
তখন তো সেই স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে মিলিয়ে দেখা যাবে যে তার হৃদযন্ত্রের কোনো কি কি অসুবিধা condition ছিল ছিল? কিনা, মৃত্যু হতে পারে এরকম কোনো রোগের ব্যাপার তার ভিতরে ছিল কিনা, এবং যে কথাটা বললেন আমাদের করিম সাহেব, জি। যে সেখানটায় তো অবশ্যই তার দেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, তারপরে আমরা এখানে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা, এগুলি দেখেই তো তার বিচার হবে। আমাদের এখানে ডক্টর আলমগীর রয়েছেন, হু এলস ইজ মোর সাফারার, যে এই বিষয়ে কথা বলার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনার কাছে জানতে চাই যে বিগত 3 বছরে বিএনপির বেশিরভাগ সমাবেশে অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির সমাবেশ অনুমতিটি আইন শৃঙ্খলা বাহিনীর, কিন্তু পুলিশ প্রশাসনকে আপনি স্বাধীনভাবে কতটা কাজ করতে দেখেন? তাদের এই পিক এন্ড চুজ, এই রাজনীতি পিক এন্ড চুজ আমাদের আস্থাহীনতার ক্ষেত্রে কোনো অবদান রাখে কিনা আমরা শুনতে চাইবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশের রাজনৈতিক পুলিশ প্রশাসনকে কতটা স্বাধীনভাবে কাজ করতে দেখেন আপনি, এবং বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে যে পুলিশের মনোবল ভাঙার লক্ষণ আমরা দেখছি কিনা। দেখুন, একটা কথা আমি সুস্পষ্ট বলতে চাই, আমাদের সংবিধানে রাষ্ট্রের একটা সংজ্ঞা দেওয়া আছে, সম্ভবত 123 অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের 3টি অঙ্গ আছে। একটি হলো বিচার বিভাগ, একটি সংসদ, এবং আরেকটি হলো নির্বাহী বিভাগ। এখন এই 3টি নিয়ে যদি রাষ্ট্র আপনার গঠিত হয়, তাহলে পুলিশ বা ধরেন আপনার অন্যান্য যে প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, যারা বলতেছে যে হ্যাঁ আমরাই আপনারা স্বাধীন, এই স্বাধীন তো তারা না, তারা নির্বাহী কর্তৃপক্ষের আওতাধীন সংবিধান অনুযায়ী। এটা মনে রাখতে হবে। তারপর এটা মনে রাখার পর যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে নির্বাহী কর্তৃপক্ষ সুশাসনের কারণে, সুশাসনের লক্ষ্যে এদেরকে আইন অনুযায়ী আপনার কাজ করতে দেন, কিন্তু তত্ত্বাবধান নির্বাহী কর্তৃপক্ষ। যে নির্বাহী কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুলিশ কাজ করছে। পুলিশ আপনার স্বাধীনভাবে কাজ করলে যে ভালো কাজ করবে এটা বলার কোনো কারণ নাই, এটা পৃথিবীর কোনো দেশে নাই। পুলিশ আইনের আওতাধীন, পুলিশ নির্বাহী কর্তৃপক্ষের আওতাধীন। প্রশ্ন করেছেন একজন দর্শক যে আপনাকে বলতে বলেছেন যে বন্দুক যুদ্ধকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধকে? পুলিশ আত্মরক্ষার জন্য যদি আপনার ডাকাতদের গুলি করে, তাহলে নিশ্চয়ই পুলিশের সেই অধিকার আছে, সেজন্যই পুলিশকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে। এবং যদি অস্ত্র পুলিশ ব্যবহার না করতো, তাহলে যে ডাকাতের সংখ্যা আপনার এই দর্শক করেছেন, সেই ডাকাতের সংখ্যা অনেক বাড়তো। জনাব এজ মোফাজ্জল করিম, আপনি পুলিশের মনোবল নিয়ে বিরতির সময় বলছিলেন যে কিভাবে পুলিশের মনোবল। তার আগে আত্মরক্ষার জন্য বন্দুক যুদ্ধ, এইটার সম্বন্ধে একটু বক্তব্য রাখা উচিত। জি প্লিজ। কারণ আমরা এই আত্মরক্ষার যে গল্পটা সেই কবে থেকে দেখে আসছি, তাহার পরে তাহাকে লইয়া যেগুলো অস্ত্র উদ্ধারের জন্য, গোলাবারুদের জন্য পথিমধ্যে আক্রান্ত হইল, এবং তারপরে আচ্ছা যারা গুলি করে মারছে আর কি, শত্রুর গুলিতেই মারা গেছে এই লোকটি, কিন্তু সেই গুলিটা আর কারোর গায়ে লাগে না, পুলিশের গায়ে লাগে না, ওই লোকটারই লাগে। কোন কোন সময় পুলিশের গায়ে লাগে, পুলিশ আবার পুলিশের কাছে অনেক হিসাব নিকাশ আছে, মানে কম হলো কম হলে মানে কি মারা যায়, দেখা যাচ্ছে সব সময় বন্দুক যুদ্ধে ওই লোকটাই মারা যায়। অতএব এটা ঠিক আত্মরক্ষা বলে পরে আমাদের বিশ্বাস এবং আস্থা রাখাটা আসলে খুব মুশকিল। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন যে তিনি ক্ষমতায় গেলে, ক্ষমতায় থাকলে একটিও বিচার বহির্ভূত হত্যা যাতে না হয় সেটার ব্যাপারে তিনি চেষ্টা করবেন, এবং জিরো টলারেন্সের কথা বলেছিলেন। কিন্তু এটা যে আমাদেরকে মানে শুধুমাত্র যে আমাদের রাষ্ট্রীয়ভাবে তা নয়, আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিটাকে সাংঘাতিক রকমের। পুলিশের মনোবল আপনি বলতে চাইছিলেন? আচ্ছা, পুলিশের মনোবলের কথা যেটা, পুলিশের মনোবলের জন্য তার যে জিনিসগুলো বেশি দরকার সেটা হচ্ছে তার চাহিদা পূরণ। প্রথম চাহিদা হচ্ছে তাকে যদি 8 ঘন্টা আপনার ডিউটি করতে হয়, তাহলে 8 ঘন্টায় ডিউটির একটা পরিবেশ আপনাকে দিতে হবে। 8 ঘন্টার কথা বলে নিয়ে গিয়ে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন রোদে বৃষ্টি বাদলের মধ্যে, সেটা হবে না। তখনই তো বলা হবে যে আমাদের এত লোকবল নাই, অথবা এই লোককে দিয়ে ওভারটাইম ইত্যাদি করাতে হবে। নো, সেটা আপনাকে লোকবলের ব্যবস্থা করতে হবে। তারপরে যেটুকু মাইনা টাইনা দিলে পরে তার সংসার নিয়ে সে একটা লোক মোটামুটি ভদ্রসম্মতভাবে চলতে পারে, একটা বিরাট একটা তার লাক্সারিয়াস জীবনের দরকার নেই, সেটা নিশ্চয়তা আপনাকে দিতে হবে। তা না হলে পরে তার ওই উপরি তোলা, হাত পাতা এই সমস্ত বন্ধ হবে না। মনোবল কিন্তু ওইগুলোর উপরে বেশি নির্ভরশীল। যে সমস্ত পারকুইজিটস, যে সমস্ত বিনিময়ে যা পায় তার সার্ভিসের বিনিময়ে, সেটার উপরে তার মনোবল নির্ভর করতেছে। আর তার চেয়ে আরেকটা জিনিস হচ্ছে কি, তাকে কন্টিনিউয়াসলি আপনি মনিটরিং এর মধ্যে রাখতে হবে, সুপারভিশনের মধ্যে রাখতে হবে। আজকাল আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আগে আমাদের সময় আমরা যেটা সুপারভিশন, ইন্সপেকশন, মনিটরিং এগুলো দেখেছি, আজকাল এগুলো প্রায় উঠেই গেছে।
আমার কলিগদের কাছে, জুনিয়র কলিগদের কাছে শুনি এগুলো নাই। এর প্রধান কারণ আজকাল কোনো নিয়ন্ত্রণ নাই। পুলিশ তো এখন একেবারে সম্পূর্ণ তারা একটা স্বয়ম্ভু, তারা সম্পূর্ণ নিজেদের একটা আয়তের মধ্যে, সেকেন্ড ব্যালেন্স বলতে কিছু নাই। আমরা দুজন সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সচিব মহোদয়ের কাছে আমরা দুই রকম তথ্য, নিয়ন্ত্রণহীন এবং নিয়ন্ত্রণ, এই বিষয়ে আপনার মন্তব্য একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। আমাদের দর্শকরাও এটি আসলে অনেকে বলছে যে পুলিশের উপর নিয়ন্ত্রণ বা পুলিশকে মনিটরিং সেটা করতে যাওয়া আমাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি করতে পারি। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে অ্যাডভোকেট সুলতানা কামাল, মনিটরিং নিয়ে, পুলিশ কিভাবে মনিটর। যে কথাটা একটু বলতে হয় এরকম ভাবে যে মনিটরিং, সুপারভিশন এগুলি তো সমস্তই এমন ভাবে করা হবে যে তাদের কোনো কাজের মধ্যে হস্তক্ষেপ করার জন্য না। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলছিলেন যে স্বাধীনভাবে তো তারা কাজ করবে না, কিন্তু তাদের যে নীতি বিধিবিধান দেওয়া হবে সেটার মধ্যে তো তারা স্বাধীনভাবে কাজ করতে না পারলে হবে না, তাই না? সেখানে তো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এবং অবশ্যই সেগুলি পর্যায়ে পর্যায়ে এক একটা ভাগ করে দেয়া থাকে যে কে কতখানি স্বাধীনতা ভোগ করবে, এবং সমস্ত কিছুর নির্দেশনাটা আমাদের সংবিধান থেকে আসবে। সংবিধানে যে নীতি নির্ধারণীগুলি দেয়া আছে সেই অনুযায়ী তারা কাজ করবে। তবে অবশ্যই আমি যে অবস্থানে থাকি, যেই পর্যায়ে থাকি, আমার একটা জবাবদিহিতার ব্যাপার আছে। সেই জবাবদিহিতা তো কারুর না কারুর কাছে করতে হবে, এবং যার কাছে আমি জবাবদিহিতা করব তার তো একটা মনিটরিং আমার উপরে থাকতেই হবে যে আমি সেই কাজটা সঠিকভাবে করছি কিনা। সেটা যদি না হয় তাহলে তো কাজটা ঠিক মতন হচ্ছে কিনা, কেউ তার ব্যত্যয় ঘটাচ্ছে কিনা, সেগুলো আমরা কি করে জানবো? এবং ব্যত্যয় তো ঘটতেই পারে। একটা পেশাজীবী মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থাতেই তার কর্তব্য কর্মের অবহেলা হতে পারে, তার ভুল হতে পারে, সেগুলি দেখার তো একটা দায়িত্ব কাউকে থাকতেই হবে। তবে যেটা হলো যে অন্যায় হস্তক্ষেপ থাকবে না। এখন আমরা বিষয়টা কি দেখি যে মনিটরিং হয় না অন্যায় হস্তক্ষেপ হয়, সেটা কিন্তু আমাদের ভালো করে বিবেচনা করে দেখতে হবে। এবং আমরা যেটা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কিন্তু অন্যায় হস্তক্ষেপটাই অনেক বেশি হয়, যার ফলে তারা তাদের যে দায়িত্ব সেটা কিন্তু আবার ঘুরে ফিরে ওই কথাটাই আসে, স্বাধীনভাবে পালন করতে পারেন না কিংবা দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারেন না। আমি আর এইভাবে যদি কথাটা বলি যে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে কেউ কিন্তু শেষ স্বাক্ষরকারী হতে চান না, সিদ্ধান্তহীনতায় ভুগেন তারা, যে কাউকে ধরলে আমার প্রমোশন হবে না, কাউকে ধরলে আমার ট্রান্সফার হবে না, কাউকে ধরলে আমার ডিমোশন হবে, আমি কোনটা করব। এবং তার ফলেই কিন্তু এই যে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে আমরা যে এত হাজারি করছি, সেইটা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে এবং একেবারে অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে। সেটা যদি কমাতে হয় অবশ্যই আমাদের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা, এটার একটা সমন্বয় ঘটিয়ে পর্যবেক্ষণ, তার উপরে নজরদারি, সবকিছুই কিন্তু বজায় রাখতে হবে। গণতন্ত্রের একটা শর্ত কিন্তু নজরদারি, এবং সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি করবেন, কিন্তু জনগণের হয়ে। আমি একটু শুধু প্রশ্ন যুক্ত করি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কাছে যাওয়ার আগে, যে রামু বা নাসিরনগরের ঘটনায় আমরা কিন্তু দেখেছি যে অন্যায়টি প্রতিরোধ করার চেয়ে বরং অন্যায়তে অংশগ্রহণ করা, এমনকি সাঁওতালের পাড়াতে অভিযোগই পুলিশের বিপক্ষে বেশি এসেছে। এটিকে আপনি ছিল না, আমি বললাম কোনোদিন আমরা মানে এটা শুনিও নাই, দেখিও নাই। এটা আস্তে 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 অধঃপতন যখন একেবারে বাড়তে শুরু করলো, আর কি অবক্ষয় যখন বাড়তে শুরু করলো, এই পর্যায়ে চলে গেছে যে নিজেই গিয়ে আগুন লাগাচ্ছে বা নিজেই গিয়ে অত্যাচার করছে। নাসিরনগরের ক্ষেত্রে আপনি দেখবেন ইন্টারেস্টিং, পুলিশ বা প্রশাসন কিন্তু বলছে ওই মুহূর্তে যদি তারা ওই মিছিলটিকে বের হতে না দিতেন তাই আরো বড় গন্ডগোল হতো। এখন কি সামাজিক অবস্থাটার, এটা একটা অজুহাতের কথা তুলতেছেন ওনারা। যাই হোক, আসল ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা সুলতানা কামালও উল্লেখ করেছেন, যে এখন কোন রকমের কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই। এখন সে জানে, একটা জিনিসই জানে, আমি অমুকের নমিনেশনে এই পদে এসেছি, অমুকে আমাকে এখানে বসিয়েছেন, তিনি আমার অর্ডার করেছেন, তিনি যতক্ষণ পর্যন্ত খুশি থাকবেন বাস। সিমিলারলি অমুক দলের আমি সেবক, আমি রাষ্ট্রের নই। মহিউদ্দিন খান আলমগীর তার চাকরি জীবনে একটা কথা সুন্দর বলছিল যে আমরা সব প্রজাতন্ত্রের কর্মচারী। তোমার মনে আছে? প্রজাতন্ত্রের কর্মচারী। আসলেই তো আমরা প্রজাতন্ত্র, তুমিও যখন চাকরি করেছো দেখেছো। কিন্তু এখন তো প্রজাতন্ত্রের কর্মচারীরা নিজেদেরকে মনে করছে না, ওরা মনে করছে আমরা অমুক দলের কর্মচারী, আমরা অমুক মন্ত্রীর কর্মচারী। অতএব ওখান থেকেই আইনের বইয়ে কি আছে ভাই রাখেন, আগে শুনালে ওই টেলিফোন আসবে, তারপরে টেলিফোন আসতেছে, ব্যাপার স্যাপার হচ্ছে। এটা ঠিক না। আচ্ছা, এটা বন্ধ হতে পারতো যদি আইনটাকে যদি উপর থেকে একেবারে ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ হোক বা অন্য ডিপার্টমেন্টের যে যিনি ডাইরেক্টর জেনারেল সাহেব আছেন, যিনি প্রধান ব্যক্তি, তার থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সবখানে যদি আইন মেনে চলার যদি একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকতো যে আমরা মেনে চলবো আন্ডার অল সার্কামস্টেন্সেস, কাম হোয়াট মে। এটা করতে হলে পরে কিছু
দৃঢ়চেতা লোকের প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার বা সরকারি দল, রাজনৈতিক নেতৃবৃন্দ আর কি, তাদেরকে তবা করতে হবে যে আমরা আর হস্তক্ষেপ করব না। এই যে এখানে একজন বড় নেতা আছেন, তবার মধ্যে উনিও করবেন, কিন্তু তার নিশ্চয়ই সমর্থন আমি পাবো। কিন্তু রাজনৈতিক নেতারা তো হস্তক্ষেপ করে লাভ পান, তারা তো ক্ষমতাটা তো জানি তো ক্ষমতাটাকে দেখানোর জন্য। এই যে লাভটা যেটা পাচ্ছেন এটা অন্যায্য, এটা অন্যায় লাভ। কিন্তু খালেদ সবাই যে লাভ পাচ্ছেন তা তো না। নাসিরনগরে তো একজন লাভ পেলেন, আরেকজন পেলেন না। জি, মাঝখানে আরো কারো লসও হলো, আমাদের লস হলো। এটা আমার কথা হচ্ছে কি, আপনার এগুলা জিনিস যদি বন্ধ না হয় রাজনৈতিক ভাবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর সাথে, শুধু সরকার নয় বেসরকারকেও তাদেরকে তাদের সহযোগিতা প্রকাশ করতে হবে। আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কাছে এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো। আমাদের একজন দর্শকের মতামত একটু আপনাকে পড়ে শোনাতে চাই। তিনি বলছেন, কিছু পুলিশ, শিমুল ওনার নাম, কিছু পুলিশ ক্ষমতা পেয়ে রাতের বেলা বাড়ির পাঁচিল টপকে বিনা কারণে ধরে নিয়ে যায় এবং বিনা কারণে চাঁদা তোলে, বিনা কারণে নিয়ে গিয়ে আবার মাদক ব্যবহারের অভিযোগ বা অস্ত্র ব্যবহারের অভিযোগও দেয়ার হুমকি দেয় টাকার জন্য। এই অভিযোগগুলি যে থাকছে সেগুলির ব্যাপারেও এটা অতি কথন। আমাদের এখানে কতগুলো অপরাধের কথা যখন আমাদের সামনে আসে তখন সে অপরাধকে আমরা গুরুত্ব দিই, এবং আমি মনে করি এসব গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা ভালো, সমাজ জানতে পারে। কিন্তু আমরা যদি তথ্যভিত্তিক পরিসংখ্যান নেই তাহলে দেখব গত বছর বাংলাদেশে যে প্রধান যে আপনার অপরাধগুলো ছিল, যেমন হত্যা, ডাকাতি, চুরি, ধর্ষণ, এদের সংখ্যা প্রতি হাজার হিসাবে 2008 বা 7 সালে যে সংখ্যা আমরা পেয়েছি তার তুলনায় অনেক কম। কাজেই ক্ষেত্র বা সময় বিশেষে দু একটি ঘটনা যখন আমাদের চোখে আসে, আমরা সে সম্পর্কে যদি আপনার সোচ্চারিত হওয়া ভালো, এটা তত্ত্বাবধানের একটি অংশ, কিন্তু তার অর্থ এই নয় যে সার্বিকভাবে এই পরিস্থিতির অবনতি ঘটেছে। কিন্তু ডক্টর মহিউদ্দিন খান আলমগীর একটি বিষয় দেখেন, এটি আমি না বলে পাচ্ছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। সাগর এবং রুনি ওরা আমার বন্ধু, ছোট ভাই, ছোট বোন, ওরা যখন মারা গেছে ওদের কেসটা আমরা স্বজন মারা গেছে বলে আমরা দেখছিলাম, কিন্তু ওর যে কোনো সুরা হয় না, এটা থেকে আমরা বুঝতে পারি কিনা যে আসলে মানে পুলিশের তদন্ত রিপোর্টই দিতে পারে না। আমি দেখেছি সাগর রুনিরকে এই নিয়ে বেশ বাদ বিতণ্ড হয়েছে। আমি মনে করেছিলাম এটা আমি দায়িত্ব গ্রহণ করার 7 দিনের ভিতরে আমরা এটা করতে পারবো, কিন্তু এটা করা সম্ভব হয়নি। আমি আপনাকে শুধু একটি নজর দিচ্ছি, আপনার 62 সালে জন এফ কেনেডিকে যখন হত্যা করা হয় অসওয়াল্ড, তার চূড়ান্ত যে প্রতিবেদন বা এর পেছনে কে ছিল তা এখনো কিন্তু উদ্ঘাটিত হয়নি। এই চট করে সাগর রুনির এটা আমরা উদ্ঘাটিত করতে পারবো এই ধরনের কোনো আপনারা আশা আমাদের তবে হ্যাঁ, এটা প্রয়োজন যে এটা উদ্ঘাটন করতে হবে, এবং এই উদ্ঘাটন প্রক্রিয়া এমন হবে যাতে সত্যিকারের অপরাধী শাস্তি পান, তাকে ধরা হয়, যারা সত্যিকার অপরাধী তারা যেন শাস্তি না পান। আমি তনু হত্যার কথাটাও বলা উচিত, তেমনি ওই যে ওই এসপির স্ত্রী মিতু এগুলো বলা উচিত। ত্বকী হত্যা নারায়ণগঞ্জের, ত্বকী হত্যা তো একটা মানে জাকজল্যই। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনার কাছে আমাদের ওর কথা বাদ দেন, 2002 সালে আমি যখন ঢাকায় বিমানবন্দরে খালেদা জিয়া সরকার আমাকে বিনা কারণে আপনার গ্রেফতার করলো, আমাকে 8 মাস জেলে রাখলো, যখন আপনার আমাদের আপিলের ডিভিশন বললেন যেটা বেআইনি, তো তারা কেমন করে রাখলেন? এটাও তাদেরকে দেখতে হবে। না, অ্যাপিলেট ডিভিশন বেআইনি বলেছেন এবং আপনি নিদান পেয়েছেন, আপনি মস্ত বড় একজন মন্ত্রী হয়েছেন, রাজনৈতিক নেতা হয়েছেন, মানে আপনাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বন্ধু বা ছোট বোনকে দেখতে পাচ্ছি না, মিতুকে বা তনুকে আমরা দেখতে পাচ্ছি না। আমি সাগরণীর কথা বলছি, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমিও আপনার সাথে এটা উদ্ঘাটিত হোক, এটা আমরা চাই, কিন্তু এই প্রক্রিয়ায় আপনার বিনা দোষে কেউ শাস্তি পাক এটাও আমরা চাই না, 1। আর 2 হলো তাদের যে সন্তান যার নাম মেঘ, আমার এখনো মনে আছে, এই মেঘের আপনার মনে যাতে আপনার অন্য ধরনের কোনো মনস্তাত্ত্বিক প্রতিবন্ধক সৃষ্টি না হয়, তাও পুলিশকে আপনার চিন্তা করে এগোতে হবে। আপা, আমাদের একদমই সময় শেষ, আপনার কাছে শেষ কথা শুনতে চাই। না, আমরা যেটা বলতে চাই যে পুলিশকে তো অবশ্যই জনবান্ধব হতে হবে, এবং আমি মনে করি যে আমাদের পুলিশ বাহিনী অনেক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন যেখানে তাদেরকে জনবান্ধব বলা যায়, যেখানে তারা হচ্ছেন না কিংবা হতে পারছেন না সেখানে যাতে তারা হন সেটার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের সুযোগ সুবিধাগুলি সেইভাবে করে দেওয়া, এবং অবশ্যই তাদের মনের মধ্যে এই নৈতিকতাটা ঢুকিয়ে দেওয়া যে তারা কিন্তু রাষ্ট্রের সবচেয়ে পবিত্র একটা দায়িত্বপ্রাপ্ত বাহিনী, এবং সেইটা তারা কখনোই ভুলে যেতে পারে না। ভুলে গেলে মনে করাবার জন্য আমরা আছি, সেটা আমরা করাতেই থাকবো। এবং তারা রাষ্ট্রের সম্পদ কোনো দলের সম্পদ নয়, কোনো ব্যক্তির নয়, এবং রাষ্ট্রের সম্পদকে সেইভাবেই রাখা উচিত। অ্যাডভোকেট সুলতানা কামাল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।